হর হর মহাদেব। হ্যাবলকে আজ মানুর প্রথম ট্রেকিং। সকালবেলা উঠেই আমরা রওনা দিলাম রাধানগর বিচের দিকে। রাধানগর বিচের একটু আগেই এলিফ্যান্ট বিচ যাওয়ার ট্রেকিংয়ের রাস্তা। কাল বিকেলে রাধানগর যাওয়ার সময় শ্রীধরদা আমাদের এই রাস্তাটা দেখিয়েছিলেন। উনি আমাদের এই ট্রেকিং ট্রেলটার শুরুতেই এসে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কাউন্টারটা দেখিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। আমরা কাউন্টারে নিজেদের নাম, আধার কার্ড, মোবাইল নম্বর লিখে ওখান থেকে একটা গাইড নিলাম। গাইড 500 টাকা নেবে। ও আমাদের এলিফ্যান্ট বিচ ঘুরিয়ে আবার এখানে এনে ফেরত দেবে। ট্রেলটা শুরু হওয়ার সাথে সাথেই একটা গ্রামের ভিতর দিয়ে যাওয়া, কিছু বাড়ি, আম গাছের নিচে সেই আবার প্রচুর আম পড়ে আছে, প্রচুর সুপুরি গাছ। মানু রাস্তাটা দেখে একদম মেঠো পথ যাকে বলে, মানু রাস্তা দেখেই একদম দৌড়ানো শুরু করলো। খুব সুন্দর ও ট্রেকিং করছিল। আর আশেপাশে কোথাও মুরগির বাচ্চা দেখে, কোথাও কুকুরের বাচ্চা দেখে, এইসব দেখে ও নিজেকে আটকাতে পারছিল না। ওদের সাথে খেলা করার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিল। অপূর্ব সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটা জঙ্গল। আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পর রাস্তাটা নিচের দিকে নেমেছে। ওখানেই সুপুরি গাছের পরপর প্রচুর বাগান। এখানকার সুপুরিগুলো একটু অন্যরকম, একটু লম্বা লম্বা, অনেক বড়। আমি শুনেছি হ্যাবলকের এখানকার যে লোকাল লোকেরা আছে তারা কলা, সুপুরি আর নারকোল এই তিনটের ওপর ডিপেন্ড করেই তাদের সংসার চলে। আর এইসব আইল্যান্ডগুলোতে সরকারও প্রচুর হেল্প করে। তো এখানকার জনজীবনের জীবনযাত্রা খুবই উন্নত। আমরা আস্তে আস্তে করে জঙ্গলের দিকে, গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলাম। কিছুটা যাওয়ার পর রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। আমরা আজকে অনেক সকালবেলায় স্টার্ট করেছি, তখন প্রায় 7:30 বাজে। কিছুটা নামার পরই একটা ছোট্ট সাঁকোর মতো, পুলের মতো ছিল। সেই পুলটা আমরা ক্রস করার পর আমরা জঙ্গলে ঢুকে গেলাম। অপূর্ব সুন্দর, হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগছিল। তখনও গরমটা জোর করে পড়েনি। ঘড়ির কাঁটায় 8:30 বাজে। আমরা এগিয়ে চলছি সেই পুলটার দিকে। নিচে একটা ছোট্ট জলের আছে আর তার ওপর দিয়ে ওই পুলটা। অরিত্র খুব সুন্দর ট্রেকিং করছিল, ও খুবই এনজয় করছিল। আমরা পুলটা ক্রস করার পর ওখানে একটা বোর্ড লাগানো আছে। বোর্ডের মধ্যে লেখা আছে এলিফ্যান্ট বিচ এই দিকে। এই রুটটাতে গাইড না নিলেও হয়, কিন্তু গাইড সবসময় একটা অচেনা রাস্তায় যদি গাইডের অপশান থাকে সবসময় নেওয়া উচিত। কেন কখন যে আপনার পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাবে কিংবা পরিস্থিতি আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। তো একটা লোকাল লোক থাকলে সে ওখান থেকে আপনাকে খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারবে। জঙ্গলের মধ্যে ছোট ছোট হাটের মতো করা, সেখানে মাচার মতো করে বসার জায়গা। যদি কেউ ট্রেকিং করতে গিয়ে হাঁপিয়ে যায় তো ওখানে সে রেস্ট নিতে পারবে। এখানে জঙ্গলের গাছগুলো বিশাল বড় বড়, মনে হচ্ছিল যেন অ্যামাজন ফরেস্টে ঢুকে গেছি। খুব সুন্দর হাঁটা পথ, মেঠো পথ যাকে বলে। তবে একটা কথা বলবো যে হ্যাবলক আসলে এই ট্রেকিংটা করা খুবই ভালো। এই এলিফ্যান্ট বিচে আপনি হ্যাবলক পোর্ট থেকে ফেরি করেও আসতে পারেন। ওখান থেকে ছোট ছোট বোটগুলো 1000 টাকা নেয়, আধ ঘন্টা আপনাকে ওই ফেরিতে করে নিয়ে এসে এলিফ্যান্ট বিচে নামিয়ে দেবে। আর ওর সাথে স্নোরকেলিং ফ্রি বলে, মানে স্নোরকেলিং একটুখানি আপনাদের করতে হয়। ওখানে এই এলিফ্যান্ট বিচটাই একমাত্র বিচ হ্যাবলকের যেখানে প্রচুর ওয়াটার স্পোর্টস আছে। এখানে স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, ওয়াটার বাইক, তাছাড়াও হেলিকপ্টার রাইড, তারপরে আপনার বোটে করে প্যারাশুট রাইড, এরকম প্রচুর আছে। জঙ্গলে যেতে যেতে অনেক জায়গায় অনেক বড় বড় গাছ পড়েছিল, সেগুলো একটা আলাদা মাত্রা দিচ্ছিল ওই রাস্তায়। গ্রামের রাস্তায় আস্তে আস্তে প্রচুর গ্রামের লোকের সাথেও দেখা হচ্ছিল। তারা কেউ জঙ্গলে গেছিল, কেউ কাঠ কাটতে, কেউ বা বেত আনতে। জঙ্গল মানুষকে অনেকভাবে হেল্প করে। এখানে জঙ্গলে খুব ভালো বেত পাওয়া যায়।
সেই বেত দিয়ে কিংবা কঞ্চি দিয়ে কেউ মাছ ধরার জিনিসপত্র বানায়, কেউ জঙ্গল থেকে আয়ুর্বেদিক জিনিসপত্র সংগ্রহ করে। এইসব জঙ্গলগুলো রেইন ফরেস্টের মতো বলে এখানে প্রচুর আয়ুর্বেদিকের গাছও পাওয়া যায়। আমাদের সাথে আরও দু একটা গ্রুপ, তারাও আমাদের সাথে জয়েন করছিল, তাদের কাছে অনেকগুলো বাচ্চা ছিল। তো আমরা আস্তে আস্তে করে এলিফ্যান্ট বিচের দিকে হাঁটতে থাকলাম। মানু কিছুক্ষণ হেঁটে হেঁটে কিছুক্ষণ আমার কাঁধে উঠে, কখনো বা মায়ের কোলে, সব রকমভাবেই ওই রাইডটা এনজয় করছিল। ওকে মাঝে মাঝে যখন জিজ্ঞাসা করছিলাম মানু কষ্ট হচ্ছে, ও বলছে খুব পা ব্যথা করছে, তখন ওকে আমি কাঁধে নিয়ে নিচ্ছিলাম। আবার কিছুটা ও হাঁটছিল। অরিত্র একদম না থেমে ওই গাইডের সাথে পাল্লা দিয়ে দিয়ে এগোচ্ছিল। মানু হাঁটছিল বলে আমাদের একটু সময় লাগছিল, আমরা একটু আস্তে আস্তে আসছিলাম। মানিরও এটা প্রথম ট্রেকিং বললে ভুল হবে, মানি আগেও অনেক পাহাড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যালি ট্রেকিং বললে এটাই। আমি ভেবেছিলাম মানুকে নিয়ে সান্দাকফু গিয়ে ওর ট্রেকিংয়ের হাতখড়িটা দেওয়াবো, কিন্তু ওর ট্রেকিংটাই আন্দামানেই হয়ে গেল। অপূর্ব সুন্দর একটা ট্রেল। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখা উচিত, বর্ষাকালে কিন্তু এই ট্রেলে একদমই আসা উচিত না। এখানে যেহেতু একদমই কাঁচা রাস্তা, বর্ষাকালে কিন্তু এই রাস্তা খুবই সাংঘাতিক অবস্থা হবে। শিকড়গুলো বিশাল বড় বড়, যেন এক একটা হার্ডেল। মানুষ জন্য ওগুলো একটা পাঁচিলের সমান। তো মানু এদিক ওদিক করে ওগুলোকে পার করে করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। রাস্তায় আস্তে আস্তে অনেক কুলের গাছ, এক রকমের আমড়া গাছ দেখলাম। একটা লোক সেই আমড়া কোড়াচ্ছিল, লোকাল লোক। তো আমিও নিয়ে একটু আমড়াটা চুষে দেখলাম, খুব সুন্দর খেতে। আরও একটা জিনিস দেখলাম যে এখানে প্রচুর ন্যাচারালি কাজু গাছ হয়ে রয়েছে। কাজু গাছের ফলগুলো পচে পচে মাটিতে পড়েছে, পড়ে পড়ে জায়গাটা পুরো সুন্দর একটা গন্ধ সৃষ্টি করছিল। অপূর্ব সুন্দর একটা রাস্তা। আর আমাদের সাথে যখন আসছিলাম, যেহেতু আমরা সকালবেলা শুরু করেছি, অনেক লোকাল লোকও যাচ্ছিল, যাদের কেউ ওখানে ওয়াটার স্পোর্ট চালায়, কেউ বা কারুর বা ওখানে দোকান আছে, কেউ বা ওখানে গিয়ে নিজে কিছু কাজ করবে। তো ওখানে তো সব ধরনের ওয়াটার স্পোর্টেরই ট্রেনার কিংবা যেগুলো চালায় তাদের সবাই তো থাকে। তো ওরাই আমাদের সাথে সাথে যাচ্ছিল। ওদের স্পিড তো সাংঘাতিক, কেন ওরা তো রোজকার এই রাস্তা দিয়ে রোজই আসে। তো ওরা খুবই ভালো আমাদের আগে আগে দৌড়াচ্ছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তাটা নিচের দিকে নেমেছে। এতক্ষণ ওঠার পর এবার রাস্তাটা নিচের দিকে নামছে। তো আমরা বুঝতে পারছিলাম যে এবার হয়তো আমরা একদম কাছে চলে এসেছি। সত্যিই তাই। পাহাড়ের রাস্তাটা যেখানে শেষ হয়েছে, জঙ্গলের সেখানে একটা অদ্ভুত ন্যাচারাল দরজার মতো করে রেখেছে। দরজা খোলার পরই বিশাল বড় একটা ম্যানগ্রোভের ফরেস্ট। এই ম্যানগ্রোভের ফরেস্টটা আগে অনেক বড় ছিল, কিন্তু সুনামির পরে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তবে গভর্নমেন্ট থেকে আবার নতুন করে ওইখানে গাছগুলো লাগানোর চেষ্টা করা হচ্ছে। এখানে হাই টাইডের সময় জল চলে আসে, তখন এখানে সাংঘাতিক কাদা হয়। তো ওইগুলো একটু টাইমিংটা ভেবেচিন্তেই আসতে হবে, যাতে আপনি এই সবের থেকে একটু দূরে থাকতে পারেন। আমরা যখন এই ম্যানগ্রোভ ফরেস্টটা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এখানে গ্রামের লোকেরা একটা মাচার মতো ঘর বানাচ্ছে। কিছু কিছু জায়গায় জল জমে আছে। ম্যানগ্রোভের শিকড়গুলো একদম মাটির ওপর উঁচিয়ে রয়েছে। অপূর্ব সুন্দর একটা অনুভূতি। মানুকে একটা মাচা তৈরি হচ্ছিল, তার মধ্যে বসালাম, বসিয়ে কিছু ছবি তুললাম। জায়গাটার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে, ভালো লাগা আছে, অপূর্ব লাগছিল। এই ট্রেকিংয়ের পরে আমাদের জন্য একটা সাংঘাতিক জিনিস অপেক্ষা করছিল। আমরা ভাবতেই পারিনি, মানে এটা আমার জন্য প্রথম ওপেন ওয়াটার স্নরকেলিং হবে। তো মানু ওই ইয়েটার ওপর বসে খুব মজা পাচ্ছিল। তারপরেই দেখলাম আবার একটা এলিফ্যান্ট বিচের জন্য রাস্তার ইন্ডিকেশন দেওয়া। এখানে এই জিনিসটা খুব ভালো। আপনারা কিন্তু গাইডের 500 টাকা অবশ্যই বাঁচিয়ে দিতে পারেন, কিন্তু একটা নিলে ভালো হয়। তারপরে একটা জঙ্গলগুলো নিজেদের একসাথে হয়ে একটা তোরণের মতো সৃষ্টি করেছে। সেই তোরণের নিচ দিয়ে কিছুটা এগোনোর পরে একটা ছোট্ট গেটের মতো, গেটের ওপারেই অসাধারণ এলিফ্যান্ট বিচ। মানে চোখ জুড়িয়ে যাবে যখন ওই দূর থেকে ছোট্ট ওই ফাঁকটা দেখতে পাচ্ছিলাম। তারপরে নীল সমুদ্র, মনটা একদম পুরো নেচে উঠল। অপূর্ব সুন্দর।
আর আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেকটাই সকাল, খালি দোকানিরা আমাদের সাথে এসে পৌঁছেছে। তখনও এই রাস্তায় ট্রেকিংয়ে, আসলে এই রাস্তার ট্রেকিংটা অনেকেই, বেশিরভাগ লোকই আসে না। তো যারা আসে, যারা জানে এবং যারা হাঁটতে পারবে ভাবে তারাই আসে, আর গ্রামের লোকেরাই আসে। তো এই রাস্তাটা খুবই শান্ত স্নিগ্ধ, এখানে আপনি কখনোই ট্রাফিক পাবেন না। আর আমরা যখন গিয়ে পৌঁছালাম তখনও দোকানগুলো খোলেনি, আর ওখানে কোনো ওয়াটার স্পোর্টও চালু হয়নি। সব ওয়াটার স্পোর্টগুলো এক জায়গায় করে বেঁধে রাখা ছিল শুরু হবে বলে। আমরাও জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে বিচের সামনে গিয়ে সেই বড় একটা ফ্লোটিং ব্রিজ ছিল, সেই ফ্লোটিং ব্রিজে জেনারেলি ওই বোটগুলো এসে দাঁড়ায়। তো আমাদের যেহেতু এটা ফ্রি ছিল, মানে কেউ ছিল না, তো আমি আর মানি আর মানু আমরা ওই ফ্লোটিং ব্রিজের ওপর উঠে পড়লাম। একদম ফ্লোটিং ব্রিজের শেষ অবধি অপূর্ব সুন্দর লাগছিল। জলের নীল রঙের শেডটা প্রায় 4-5 রকমের শেড, আর বিচটা একেবারেই খালি, পুরো মনে হচ্ছিল যে একটা প্রাইভেট বিচ। আমি অনেক ভিডিও দেখেছি যেখানে প্রচুর লোক, তো আমি ভেবেছিলাম যে প্রচুর লোক থাকবে, কিন্তু সকালবেলা এসে যে আমরা এত সুন্দর একটা খালি পেয়ে যাব আমরা ভাবতেই পারিনি। আর ফ্লোটিং ব্রিজটা একদম খালি, তখন একটাও বোট এসে পৌঁছায়নি। তো আমরা ওইটাকে এনজয় করছিলাম। আর ফ্লোটিং ব্রিজের এখানটায় বেশ ডিপ, একদম জলের তলা অবধি দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। নিচে দিয়ে কিছু মাছ যাচ্ছে। মানুষ তো ওই ফ্লোটিং ব্রিজের উপর দৌড়ানো শুরু করলো। অপূর্ব সুন্দর, এত ভালো লাগছিল যে এরকম একটা জায়গা এত সুন্দর, আনএক্সপ্লোর্ড, এত কম লোক। থাইল্যান্ডে আমি এরকম বিচ অনেক দেখেছি, কিন্তু আমাদের এখানে এত সুন্দর বিচ আনএক্সপ্লোর্ড হয়ে পড়ে আছে। সত্যি ভাবা যায় না যে এখানে এত আরও কত ভালো ট্যুরিজমের কত কিছু করা যায়। আমরা একদম ওই ফ্লোটিং ব্রিজটা শেষ অবধি গেলাম। যখন আমরা শেষে গিয়ে পৌঁছেছি তখন প্রথম যে বোটটা ছিল সেই বোটটা এসে পৌঁছালো। এখানে একটা ইন্ডিকেশন করা আছে যে অবধি ট্যুরিস্টরা সাঁতার কেটে যেতে পারবে, তারপর গেলেই মানে তারপরে ওটা অ্যালাউ নেই। যদিও এখানে সেরকম কড়াকড়ি নেই, কিংবা কেউ বাঁশি বাজিয়ে আপনাকে আটকাবে না। রাধানগর বিচে যেরকম প্রচুর লাইফ গার্ড আছে, এখানে অতটা ওইসবের কড়াকড়ি নেই, আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন। আমরা ফ্লোটিং ব্রিজের শেষে গিয়ে তারপর ফেরত চলে আসলাম। তারপর বিচ থেকে একটু দূরে একটা সুন্দর একটা গাছের জায়গা ছিল, সেখানে গিয়ে আমরা আমাদের ঘাঁটি গাড়লাম। মানু তো জল দেখেই, মানুর জন্য মানুর মা অনেকগুলো সুইমিং কস্টিউম বানিয়েছে, সেগুলো থেকে একটা বের করে মানুকে পরিয়ে দিল। ব্যাগ ফ্যাগ রয়েছিল। আমরা এই ট্রেকিং করে আসার ফলে জামা কাপড় পুরো ভিজে গেছে, তো জামা কাপড় সবগুলোই ওই গাছের মধ্যে মেলে দিলাম। আর মানি আর অরিত্র ওখানে বসে থাকলো। তো এখানে থাকার পর আমি আমার গোপ্রোটা নিয়ে সমুদ্রে নেমে পড়লাম। সাঁতার তো আমি খুবই ভালো, মোটামুটি ভালোই পারি, তা আমার খুব মন ছিল যে আমরা সাঁতার কেটে সুন্দর দেখতে পারবো। আর এই জায়গাটা একেবারেই খালি, এই জায়গাটায় ওই জন্যই আসা যে এখানে লোক বেশি নেই। তো আমরা আমাদের মতো করে যেটা করতে চাইবো সেটা করতে পারবো। মানু আর আমি কিছুক্ষণ সমুদ্রে থাকার পর মানু সাঁতার কাটছে, লাফাচ্ছে, ও খুব এনজয় করছিল। দূরে দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে করে ওই এলিফ্যান্ট বিচের যে মেন জায়গাটা ওটা ভিড় বাড়ছে। কিছুক্ষণ পরে অনেকগুলো ওয়াটার স্পোর্ট সব চালু হয়ে গেল। মানুকে একটা কোরালের ওপর আমি দাঁড় করিয়ে দিলাম, বললাম যে তুই একটু দাঁড়া, আমি একটু ডুব দিয়ে নিই। ও সঙ্গে সঙ্গে লাফ দিয়ে জলের মধ্যে নেমে পড়লেন। তারপর আমার পিঠে বসে আমি আস্তে আস্তে ওকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যেতে থাকলাম। জলের তলায় কোরালের সাথে অসাধারণ মাছ। যদিও আমার কোনো আইডিয়া ছিল না যে জলের তলায় আমি কতটা ভালো করতে পারবো, ডাইভিং করতে পারবো। আর মাঝে মাঝেই ভেসে যাচ্ছি। চোখে যেহেতু কোনো গিয়ার নেই, মানে চোখে যদি একটা চশমা পরে থাকতো সুইমিংয়ের, তাহলে হয়তো চোখে জলটা ঢুকতো না, কিন্তু চোখে জল ঢোকাতে চোখ নোনা জল চোখ জ্বালা করছিল। কিন্তু কোরাল দেখে নিজেকে আটকাতে পারছিলাম না। মাছ, প্রচুর মাছ, কোরালের ভিতরে প্রচুর মাছ। এত সুন্দর লাগছিল জলের এটা একটা সত্যি একটা আনএক্সপ্লোর্ড পৃথিবী। কিছুক্ষণ পরে দেখলাম অরিত্র আমার পিছন সাঁতার কেটে কেটে জলের তলায় আসছে। অসম্ভব সুন্দর কালারের কোরাল, এত ভালো লাগছিল যে মনেই হচ্ছিল না যে সময় কোথা থেকে পার হয়ে যাচ্ছে।
কিছুক্ষণ পরপর খালি ওপরে উঠে একটু করে নিঃশ্বাস নিয়ে আবার ডুব দিচ্ছি। কিন্তু কোরালগুলোতে একটা জিনিস খুব সাংঘাতিক, এগুলো লাইভ কোরাল। কিছু জায়গায় ডেড কোরালগুলো রয়েছে সেগুলো খুব শক্ত এবং প্রচণ্ড ধারি, তো পায়ে ফায়ে লাগলে একদম ঘষে যাচ্ছিল। প্রচুর মাছ, একটা অন্য রাজ্যের মধ্যে আমরা চলে এসেছিলাম। এটা কিন্তু পুরোটাই আমার স্নরকেলিংটা ফ্রিতে হয়ে গেল, মানে আমি যেহেতু কোনো গিয়ারও নিইনি এবং ওদেরও কারোর হেল্প নিইনি। এই জিনিসগুলো যদি আপনি ওখানে গিয়ে করতে যান তাহলে আপনাদের পার হেড 1000 টাকা করে নেবে। ওরা একটা করে আপনাকে লাইফ জ্যাকেটের মতো পরিয়ে দেবে, আর সাথে চোখে একটা ওই চশমার মতো যেটা একটা পাইপ দাও। ওগুলো ডিক্যাথলন থেকে কিনেও নিয়ে যেতে পারেন। ওগুলো নিয়ে গেলে আপনি আরও নিজের মতো করে দেখতে পারবেন। অপূর্ব সুন্দর জলের ভিতরে এত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ আর এত কালারফুল কোরালগুলো, সত্যি যেন মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি। নিজেকে কিছুতেই আটকাতে পারছিলাম না জলের তলায়। উদ্বাস্তুরা যারা আছে, এই দেখুন ব্যাগ বাট্টা নিয়ে জামা কাপড় জোগাচ্ছে, রোহিঙ্গা। এদিকে দেখি কি করছেন আপনি? ইস কি নোংরা। মানু বিচের মধ্যে এক জায়গায় বালি নিয়ে নিজেকে বালির চাপা দিচ্ছিল। ও এত মন দিয়ে খেলাটা খেলছিল যে আমার খুব ভালো লাগলো। এরপরে আবার আমরা ওই মেন যে বিচের এরিয়াটা যে ওখানে আসলাম। এখন কিন্তু জায়গাটা পুরো বদলে গেছে, পুরো একটা মেলা মেলা ফিল। প্রচুর লোক, প্রচুর ওয়াটার স্পোর্টস হচ্ছে চারিদিকে, কি নেই। মানে সাবমেরিন থেকে শুরু করে গ্লাস বোট, ওয়াটার বাইক, প্যারাশুট, মোটর বাইকের মতো অসাধারণ, মানে অপূর্ব, পুরো লোকারণ্য, যেন জনস্রোত। আমরা তো ভাবছিলাম আমাদের গাইডটাকে খুঁজেই পাবো না। জায়গাটা একেবারে পুরো জনারণ্য। এখানে অনেকগুলো ফলের দোকান আছে, ডাবের দোকান আছে, জল, সফট ড্রিঙ্ক, আপনি কি খাবেন সবই আছে। এখানে লকারের বন্দোবস্ত আছে। ওয়াটার স্পোর্টসের জন্য ছোট ছোট কাউন্টারের মতো বানানো আছে। এখানে ওরা একটা যেরকম ফল কেটে দেয় আমাদের কলকাতায়, ওরকম একটা ফল কেটে দিচ্ছিল, পার প্লেট 200 টাকা করে নিচ্ছিল। আর এখানে 2 লিটার জলের দাম 80 টাকা। বাপরে, খুব সাংঘাতিক। তো আমরা আগে থেকেই প্রিপেয়ার হয়ে এসেছিলাম, তো আমরা জল, ফল, খাবার সবই ব্যাগের মধ্যে ছিল, জুস। তো যেহেতু বাচ্চা থাকে তো আমরা এগুলো নিয়েই রাস্তায় বেরোই। তো এইগুলো আমাদের এই 20 টাকার জিনিস 100 টাকায় কেনার হাত থেকে বাঁচায়। তো আপনারা যখন যাবেন তখন এগুলো করলে খুব ভালো হবে। আর এখানকার বেশিরভাগ দোকানই বাঙালি। এখানে আপনি ঝালমুড়িটা পুরো একদম কলকাতার মতো পাবেন। এখানে একটা জিনিস অবশ্যই খাবেন, সেটা হচ্ছে ডাব। এখানে 50 টাকায় অন্তত একটা বড় মগের 1 মগ জল পাওয়া যায়। তো এখানে আসলে অবশ্যই আপনারা ওই ডাব খাবেন। প্রচুর লোক, সব একেবারে লাইফ জ্যাকেট পরে রেডি স্নরকেলিং করার জন্য। আমাদের তো সবই শেষ হয়ে গিয়েছে, আমরা সব করা হয়ে গেছে, এবার আমরা ফেরত আসার পালা। আমরা আবার ওই ট্রেকিং রুটটা ধরে আমাদের গন্তব্যের দিকে চলে আসলাম। রাস্তায় আস্তে আস্তে, এবার তো চেনা রাস্তায়, পরের বার গেলে আর আমাদের গাইড লাগবে না। যদি জানি না কত বছর পর যাব, এটা হয়তো মানুষ 3 বছরের প্রথম ট্রেক, হয়তো ও যখন আবার 10 বছর হবে তখন যাব। মাঝখানে আমি একবার অবশ্যই আসব। আমি খুব ইচ্ছা আছে যে এর পরে বাচ্চাদের নিয়ে সামার ক্যাম্প কিংবা উইন্টার ক্যাম্প এখানে করতে নিয়ে আসা। বাচ্চারা এখানে আসলে এই অ্যাক্টিভিটিগুলো ওদের জন্য খুবই ভালো হয়। যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন ভাবেন, তারা অবশ্যই গাড়ি ঘোড়া এইসবের থেকে যদি সম্ভব হয় তাহলে বাচ্চাদেরকে নেচারের মধ্যে নিয়ে যাবেন। নেচার থেকে ওদের অনেক কিছু শেখার থাকে। ওরা অনেক রকম গাছ দেখতে পায়, রাস্তাঘাটের একটু আলাদা আলাদা টেরিনগুলো দেখতে পায়। তো ওগুলো ওদের জন্য খুবই ভালো হবে। মানুষ রাস্তায় আস্তে আস্তে একটা কাজু বাদাম কুড়িয়ে পেল, একদম পাকা, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। ওরা ওর মায়ের হাতে তুলে দিল। এবার ও আর হাঁটতে চাইছিল না, তাই আমার পিঠে উঠে পড়ল। আমরা সুন্দর করে আস্তে আস্তে করে ট্রেকিংটা শেষ করার দিকে এগোতে থাকলাম। অরিত্র সেই আমাদের আগেই যাচ্ছে, ও খুব ভালো ট্রেকিংটা করলো। ও যে এত সুন্দর এই ট্রেকিং রক ক্লাইম্বিংগুলো আস্তে আস্তে করে নিজের মতো করে নিচ্ছে, এটা আমার জন্য খুবই ভালো। সিদ্ধার্থা আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, ও আমাদের একটা মন্দিরে নিয়ে গেল। বাবা মহাদেবের সাথে আবার দেখা হলো। এরপরে আমরা হোটেলের রুমের দিকে ফেরত চলে গেলাম। কালকে আমরা এখান থেকে চলে যাব নীল আইল্যান্ড। আবার একটা নতুন এপিসোড শুরু হবে, সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হর হর মহাদেব।